Assalamu alaikum. আমি ডক্টর ফরিদা ইয়াসমিন। ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস অ্যাট অ্যাক্সিস মেডিকেল স্কুল। গত কয়েক সপ্তাহ ধরে আমি সিস্টেমিক প্যাথোলজি, বিভিন্ন ইম্পর্টেন্ট সিস্টেম এবং তার ইম্পর্টেন্ট কিছু ডিজিজ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমি একটা ইম্পর্টেন্ট সিস্টেম আমাদের বডি, যেটা হচ্ছে লিভার, এই লিভার প্যাথোলজির ধারাবাহিক আলোচনায় আমি প্রথম ক্লাসটা গত সপ্তাহে নিয়েছি। তো প্রথম ক্লাসে আমি যা আলোচনা করেছিলাম তার সামারি হচ্ছে লিভারের হিস্টোলজি আমি আলোচনা করেছি এবং জেনারেল প্যাটার্নস অফ লিভার সেল ইনজুরি, অর্থাৎ লিভার সেল ইনজুরি কি কি কারণে হয় এবং কোন কোন মেকানিজমে লিভার সেলে ইনজুরি হয় এবং ইনজুরি হলে পরবর্তীতে কি কি মরফোলজিক্যাল চেঞ্জগুলো হয়, এগুলো সব আমি ডিটেলস গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে যারা নিউ কামার এই ক্লাসে অ্যাটেন্ড করছো, তোমরা গত ক্লাসটা একটু দেখে নিবে, তাহলে আজকে ক্লাসটা বুঝতে তোমাদের জন্য একটু সহজ হবে। তো আজকে আমি এই লিভার প্যাথোলজির দ্বিতীয় ক্লাসে ভাইরাল হেপাটাইটিস এই ডিজিজটা নিয়ে আলোচনা করব। তো কেন আমি ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি? তো ভাইরাল হেপাটাইটিস এটা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজেস, যে ডিজিজগুলো আছে তার মধ্যে একটি অন্যতম। সারা পৃথিবীতে প্রায় 2.3 বিলিয়ন পিপল এই ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত এবং এর মধ্যে প্রায় 400 মিলিয়ন ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত থাকে। তো এই ভাইরাল হেপাটাইটিসে যেহেতু সারা পৃথিবীর মানুষজনই আক্রান্ত হয় এবং আমাদের দেশও এর বাইরে নয়, তাই ভাইরাল হেপাটাইটিস এই ডিজিজটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, যাতে করে আমরা এর প্রিভেনশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়। তো আসো আজকের আমি ক্লাসটা শুরু করি। প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস হচ্ছে কি ইনফ্লামেশন অফ হেপাটোসাইটস। এখন ভাইরাল হেপাটাইটিস মানে হচ্ছে কি যে ইনফ্লামেশন অফ হেপাটোসাইট কজড বাই ভাইরাস। এখন বিভিন্ন রকমের ভাইরাস হেপাটোসেলুলার ইনজুরি করতে পারে। তার মধ্যে কিছু ভাইরাস আছে যারা শুধুমাত্র লিভার সেলকে ইনফেক্ট করবে এবং তারা অন্য কোনো সেলে প্রতি তাদের কোনো অ্যাফিনিটি নাই। এই প্রপার্টিসটাকে, ভাইরাসের এই ধর্মটাকে বলা হয় সেল ট্রপিজম। তো এই ভাইরাসগুলোকে বলা হয় হেপাটোট্রপিক ভাইরাস। এটা আমরা সবাই জানি যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই ভাইরাস, এই ভাইরাসগুলোকে আমরা হেপাটোট্রপিক ভাইরাস বলি, কারণ এই ভাইরাসগুলো শুধুমাত্র লিভার সেলকেই ইনফেক্ট করতে পারে এবং তারা লিভার সেলের ভিতরেই রিপ্লিকেশন করতে পারে। তো ভাইরাল হেপাটাইটিসের এই হেপাটোট্রপিক ভাইরাস ছাড়াও আরো কিছু ভাইরাস আছে যারা ভাইরাল হেপাটাইটিস করতে পারে, যেমন হারপিস ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস এটসেট্রা। তো এই যে ভাইরাল হেপাটাইটিস যারা করে, বিশেষ করে হেপাটোট্রপিক ভাইরাস যারা, তাদেরকে যদি আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি তাহলে আমরা বলতে পারি ইনফেকশাস হেপাটাইটিস, সাধারণত হেপাটাইটিস এ এবং ই, এরা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইনফেকশাস হেপাটাইটিস। আর ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসকে, যেহেতু এটা সিরামে এর ভাইরাস পার্টিকেল গুলো পাওয়া যায়, তাই একে বলা হয় সিরাম হেপাটাইটিস। আর নন বি ভাইরাসের মধ্যে আছে হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস জি ভাইরাস। তো এখন আসি, হেপাটাইটিস মানে কি? আমি আগেই বলেছি যে ইনফ্লামেশন অফ লিভার। কখন আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বলবো? যখন পেশেন্টের সাইন সিমটমস লাস্ট করে লেস দেন 6 মান্থস এর মধ্যে যদি থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস কখন বলবো? যখন কোনো একটা পেশেন্টের সিমটম এবং সে বায়োকেমিক্যালি অথবা সেরোলজিক্যালি তার ভিতরে হেপাটাইটিস ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, সেটা যদি 6 মাসের বেশি ডিউরেশন হয়, তখন আমরা তাকে বলি ক্রনিক হেপাটাইটিস। তো এখন আসি, এই যে হেপাটোট্রপিক ভাইরাসগুলো এ বি সি ডি ই, এই ভাইরাসগুলোর একটা শর্ট সামারি, এদের যে প্রপার্টিস গুলো, এদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলোর আমি একটু শর্ট সামারি বলছি। তো আজকে ক্লাসে যারা অ্যাটেন্ড করছে, আমি জানি যে এই ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস ভাইরাসগুলো সম্পর্কে তোমরা ভাইরোলজি ক্লাসে ডিটেলস জেনেছো অথবা জেনে থাকবে। তো এখানে আমি প্যাথোলজি বা হিস্টোমরফোলজি
হিস্ট্রি অফ হেপাটোসেলুলার ইনজুরি, এটা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন এই ভাইরাসগুলো সম্পর্কে আমি ঠিক ততটুকুই আমি ডিসকাস করব। তো প্রথমে আসি হেপাটাইটিস এ ভাইরাস। এখানে হেপাটাইটিস এ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস ও আরএনএ, ডি ভাইরাস ও আরএনএ, ই ভাইরাস ও আরএনএ ভাইরাস। এখানে একমাত্র বি ভাইরাসটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস এ এবং ই এরা সাধারণত ফিকাল ওরাল রুটে ট্রান্সমিশন হয়। বি, সি এবং ডি ভাইরাসগুলো প্যারেন্টেরাল এমনকি ভার্টিক্যাল বা সেক্সুয়াল রুটে এদের ট্রান্সমিশন হয়। তো হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত চিলড্রেনদের এফেক্ট করে, ই ভাইরাস ও ইয়াং অ্যাডাল্টদের এফেক্ট করে, আর বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস এরা যে কোনো এজের পিপলকেই ইনফেক্ট করতে পারে। তো এখানে ক্যারিয়ার স্টেটের কথা যদি বলি, আমরা এটা জানি যে বি ভাইরাসের সবচেয়ে বেশি কমন ক্যারিয়ার স্টেট থাকে, আর সি ভাইরাসে থাকতে পারে বা না থাকতে পারে। ক্রনিক ইনফেকশন করে সাধারণত বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস, আর অ্যাকিউট হেপাটাইটিস করে সাধারণত বিটা ভাইরাস হেপাটাইটিস এ এবং ভাইরাল হেপাটাইটিস ই। এখন আমি প্রত্যেকটা ভাইরাসের একটু একটু করে ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিসকাস করব। তো হেপাটাইটিস এ আমি আগেও বলেছি যে এটা হচ্ছে ইনফেকশাস হেপাটাইটিস বলা হয়। তো আমাদের দেশে যে দুটা ভাইরাস সাধারণত এন্ডেমিক আকারে দেখা যায় সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস। গত বছরে এই বছর 2020-এর মে মাসে এস্টাবলিশড একটা জার্নাল অনুসারে এখানে দেখা গেছে যে প্রায় 19% পেশেন্ট আমাদের দেশে হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়। তো হেপাটাইটিস এ ভাইরাসকে বলা হয় ইনফেকশাস হেপাটাইটিস। তো এই ভাইরাসের সাধারণত নন স্পেসিফিক কিছু সিমটম থাকে, যেমন ফিভার, চিল, হেডেক, ফ্যাটিগ, জেনারেলাইজড উইকনেস, এইকস, পেইনস এটসেট্রা। আমরা যদি এই ভাইরাসের প্রপার্টিস গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে একটু ডিসকাস করি তাহলে দেখি যে এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আমরা জানি যে ভাইরাসের স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে ভাইরাসের একটা কোর থাকে যেটাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড কোর, অর্থাৎ একটা ডিএনএ বা আরএনএ মলিকুল থাকে এবং তার বাইরে একটা কভারিংস থাকে যেটাকে বলা হয় ক্যাপসিড। এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিও ক্যাপসিড কোর। আবার কিছু কিছু ভাইরাসের এই নিউক্লিও ক্যাপসিড কোরের বাইরে একটা এনভেলপ থাকে যাদেরকে আমরা বলি এনভেলপড ভাইরাস। আবার কোনো কোনো ভাইরাসের সেই এনভেলপটা থাকে না। তো হেপাটাইটিস এ ভাইরাস একটা নন এনভেলপড ভাইরাস, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এনভেলপ নাই। এর নিউক্লিও ক্যাপসিড কোরে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকুল থাকে। তো সাধারণত হেপাটাইটিস এর রিজার্ভার হচ্ছে হিউম্যান কেসগুলো, অর্থাৎ যারা ইনফেক্টেড কেস তারাই সাধারণত রিজার্ভার হিসেবে কাজ করে। তো আমরা যদি কোনো ইনফেক্টেড কেসের ক্লোজ কন্ট্যাক্টে থাকি অথবা যদি কন্টামিনেটেড ফুড অথবা ওয়াটারের মাধ্যমে সাধারণত এক পার্সন থেকে আরেক পার্সনে হেপাটাইটিস এটা ট্রান্সমিট করতে পারে। তো এ কারণে দেখা গেছে কি যে স্কুল, নার্সারি অথবা যেখানে অনেক মানুষ একসাথে থাকে, যেখানে পুওর হাইজিন মানে হাইজিন ভালোভাবে মেনটেন করা হয় না, পুওর স্যানিটেশনের ব্যবস্থা, তো সেসব জায়গাতে অনেক সময় হেপাটাইটিস এ ভাইরাস এপিডেমিক আকারে দেখা যেতে পারে। এই ভাইরাসটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে সাধারণত 25 থেকে 30 দিন। এটা মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকাল ওরাল রুট, আর খুব রেয়ারলি এটা প্যারেন্টারাল রুটে ট্রান্সমিশন হয়, সেজন্য আমরা ব্লাড স্ক্রিনিং প্রোগ্রামে আমরা হেপাটাইটিস এ কে রাখিনি। তো আমরা এই হেপাটাইটিস এ ভাইরাস আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথমে সেরোলজিক্যাল টেস্ট করব। আমরা যেহেতু এই ভাইরাসটা ফিকাল ওরাল রুটে ট্রান্সমিশন হয়, তাই ভাইরাসটা আমরা ফিসেসের মধ্যে পাবো। ব্লাডে আমরা খুব রেয়ারলি এর অ্যান্টিজেনটা পাওয়া যায়। আমরা সিরামে এর অ্যান্টিবডি ডিটেক্ট করব এবং আমরা লিভারের এনজাইমগুলো, বিশেষ করে অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম, বিলিরুবিন এবং সিরাম প্রোটিন, এগুলো আমরা টেস্ট করব। আর আমরা আরটি-পিসিআর ফিসিসে ফিকাল ম্যাটারে আমরা আরটি-পিসিআর টেস্ট করে এর হেপাটাইটিস এ ভাইরাসের অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারবো। এখানে আমরা যে গ্রাফটা দেখাচ্ছি, আমি বলেছি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 15 থেকে 45 দিন। তো সিমটম শুরু হওয়ার আগেই সাধারণত ফিসিসে এই হেপাটাইটিস এ ভাইরাসের অ্যান্টিজেনটা ডিটেক্ট করা যায় আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে, এবং পরবর্তীতে এই অ্যান্টিজেনটা 12 সপ্তাহের ভিতরে এটা ডিসঅ্যাপিয়ার করে। তো সিমটম শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সিরামে আইজিএম টাইপের অ্যান্টি এইচএবি অ্যান্টিবডি এটা ডিটেক্ট করা যায়।
এবং এই আইজিএম অ্যান্টিবডি কয়েক মাস পরে এর অ্যামাউন্টটা ডিক্লাইন করে, পরবর্তীতে সেটা আইজিজি অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডিতে কনভার্ট হয়ে সেটা অনেক দিন পর্যন্ত সিরামে পারসিস্ট করে। তো তাহলে এই সময়ে আমরা অনেকদিন পরে কনভালেসেন্ট বা রিকভারি ফেজে আমরা এই যদি পেশেন্টকে ডায়াগনোসিস করতে যাই, তাহলে আমরা সিরামে আইজিজি অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি এই টেস্টের মাধ্যমে আমরা এই ভাইরাসটাকে ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, এই ভাইরাসটাকে প্রিভেনশন করার বিভিন্ন উপায় রয়েছে, যেমন হাইজিন মেনটেন করতে হবে, স্যানিটেশন ব্যবস্থা ভালো করতে হবে, এবং পেশেন্টের প্যাসিভ ইমিউনাইজেশন করা যায় ইমিউনোগ্লোবুলিনের ইনজেকশন দেওয়ার মাধ্যমে, এবং অ্যাক্টিভলি ইমিউনাইজ করা যায় যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে এর ইয়েতে। আর এই ভাইরাসটাকে প্রিভেন্ট করার জন্য আর আমরা যদি এর ট্রিটমেন্ট কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, তাকে বিশ্রাম এবং ডায়েটারি ফুডের মাধ্যমেই তাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন আসি হেপাটাইটিস বি, যেটা কিনা সারা ওয়ার্ল্ডেই একটা প্রিভিলেন্ট একটা ভাইরাস, এবং এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 2 বিলিয়ন, অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 1/3 পপুলেশনই হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড, এবং এর ভিতরে প্রায় 400 মিলিয়ন পিপল এই ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড থাকে। তো এবং এই ভাইরাসের অনেকগুলো ডিজিজ করে, যেমন হেপাটিক ফেলিউর, তারপরে সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা। তো এবং এই ভাইরাসের অনেক প্রগনোসিস অনেক খারাপ, তো সেজন্য এই ভাইরাসটা সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে। তো এই ভাইরাসটা আবিষ্কার হয়েছে 1965 সালে। ডক্টর ব্লুমবার্গ উনি হিমোফিলিয়া পেশেন্টদের যে ব্লাড সিরাম নিয়ে টেস্ট করার সময় উনি একটা অ্যান্টিজেন দেখেছেন, তো যে অ্যান্টিজেনটার সাথে যে ওই পেশেন্টের অ্যান্টিবডি রিয়াক্ট করেছিল। তো উনি এটাকে, যেহেতু ওই পেশেন্টটা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিন ছিল, অস্ট্রেলিয়ান আদিবাসী ছিল, তো সেজন্য ওই অ্যান্টিজেনটাকে তিনি নামকরণ করেছেন অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। তো পরবর্তীতে ওটা প্রমাণ হয়েছে যে ওই অ্যান্টিজেনটা আসলে আর কিছুই না, হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন। তো কিন্তু তার নামটা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন নামটা রয়ে গিয়েছে, এবং ডক্টর ব্লুমবার্গ এই জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তো হেপাটাইটিস বি ভাইরাসকে আমরা সিরাম হেপাটাইটিসও বলতে পারি, কারণ সিরামে এর অ্যান্টিজেনিক ফর্ম এবং অ্যান্টিবডি ফর্ম দুটোই অনেক দিন যাবত সিরামে এটাকে পাওয়া যায়। এটা সাধারণত প্যারেন্টারাল রুটে ট্রান্সমিশন হয়, এবং এই হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনটা হোল ওয়ার্ল্ডে একটা এন্ডেমিক ডিজিজ হিসেবে পরিগণিত। তো হেপাটাইটিস বি ভাইরাস কি কি ডিজিজ করতে পারে সেটা সম্পর্কে আমরা একটু জানি, যে একটা বিরাট গ্রুপ যখন অ্যাকিউট ইনফেকশন হয় হেপাটাইটিস বি ভাইরাসের, পরবর্তীতে সেটা সাবক্লিনিক্যাল অর্থাৎ অ্যাসিমটোমেটিক হিসেবে পেশেন্ট থেকে যায়, এবং প্রায় 100%ই রিকভারি হতে পারে। এর ভিতরে আরেকটা গ্রুপ 20 to 25% পেশেন্টস অ্যাকিউট হেপাটাইটিস ডেভেলপ করতে পারে, এবং এই অ্যাকিউট হেপাটাইটিস পেশেন্টও পরবর্তীতে প্রায় 99%ই নর্মালি রিকভারি হয়ে যায়, এবং এর মধ্যে খুব অল্প পরিমাণ less than 1% পেশেন্ট ফালমিনেন্ট হেপাটাইটিস, বা যেটাকে আমরা অ্যাকিউট লিভার ফেলিউর বলতে পারি, হেপাটাইটিসে আক্রান্ত হতে পারে এবং সেখান থেকে ডেথ হতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যাটাগরিটা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের, সেটা হচ্ছে 5 to 10% হেলদি ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, এবং একমাত্র হেপাটাইটিস বি ভাইরাসেরই এই ক্যারিয়ার স্টেটটা থাকে। তো এখানে ক্যারিয়ার স্টেট সাধারণত 2 রকমের থাকে। একটা হচ্ছে কি, যে পেশেন্ট ভাইরাসটা ক্যারি করছে এবং তার কোনো লিভার ড্যামেজ নাই এবং তার কোনো সিমটমও নাই। আর আরেকটা হচ্ছে যে পেশেন্টের ভাইরাস ক্যারি করছে, তার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন তার মধ্যে পজিটিভ আছে, এমনকি তার অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস অ্যান্টিবডি সেটাও পজিটিভ থাকে, এবং যদি আমরা তার ট্রান্সঅ্যামাইনেজ টেস্ট করি মাইল্ড ইনক্রিজ থাকতে পারে, কিন্তু পেশেন্টের কোনো সিমটম থাকে না। তো যেহেতু এই পেশেন্টের ভাইরাস পজিটিভ কিন্তু তার কোনো সিমটম থাকে না, সেই জন্য এই পেশেন্টগুলোকে বলা হচ্ছে হেলদি ক্যারিয়ার, অথবা অনেক সময় এদেরকে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ারও বলা হয়। তো এই পেশেন্টগুলাই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক প্রগনোসিস যদি বলি, যে এদের আবার পরবর্তীতে যখন তাদের ইমিউনো সাপ্রেসড স্টেট হবে, এইজ হবে, তখন সেখানে সে কো ইনফেকশন হতে পারে অথবা রিপিটেড ইনফেকশন হতে পারে, এবং সেখান থেকে তার ব্যাড প্রোগ্নোসিস হতে পারে। অ্যাকুট ইনফেকশনের পরে একটা গ্রুপ দেখা গেছে যে 4% ক্ষেত্রে পারসিস্টেন্ট ইনফেকশন থাকে, এবং সেখান থেকে তারা রিকভারি করতে পারে, অথবা তারা ক্রনিক হেপাটাইটিসে তারা কনভার্ট হতে পারে।
তো ক্রনিক হেপাটাইটিসের ফেট হচ্ছে কি, যে সিরোসিস হবে, এবং সিরোসিসের ফেট হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং হেপাটোসেলুলার কার্সিনোমার ফেট হচ্ছে যে ব্যাড প্রগনোসিস অর্থাৎ ডেথ। তো এই যে ক্লিনিক্যাল স্পেকট্রাম অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এর জন্যই এই স্পেকট্রামগুলো সাধারণত অন্যান্য ভাইরাসে কম দেখা যায়। তো সে কারণেই হেপাটাইটিস বি ভাইরাসের মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর অনেকগুলো ডিজিজ স্টেট থাকে। তো হেপাটাইটিস বি ভাইরাসের এজেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তো আমরা সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসটাকে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এখানে নিউক্লিও ক্যাপসিড কোর, এই কোরের ভিতরে একটা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুল থাকে এবং এর বাইরে থাকে একটা ক্যাপসিড। আচ্ছা, এখন এর যে অ্যান্টিজেন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এর বাইরে যে একটা এনভেলপ, এই এনভেলপটা তৈরি হয় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট দিয়ে, এবং এখানে থাকে কি যে সারফেস অ্যান্টিজেন থাকে। আর কোরের ভিতরে থাকে যে নিউক্লিও ক্যাপসিড কোরের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোর অ্যান্টিজেন, এবং তার ভিতরে হচ্ছে হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। তাহলে আমরা এর 3 ধরনের অ্যান্টিজেন দেখি, একটা হচ্ছে ই অ্যান্টিজেন, একটা হচ্ছে কোর অ্যান্টিজেন, এবং এনভেলপের সারফেস অ্যান্টিজেন। তো সাধারণত সিরামে এই যে ফুললি এনভেলপড কোর সহ যে এনভেলপ যে ভাইরাসটা, এটাকে বলা হচ্ছে ডেন পার্টিকেল। আর যখন কোর ছাড়া শুধু এনভেলপটা অনেক সময় সিরামে এই স্ফেরিক্যাল এবং এলনগেটেড যে উইদাউট কোর যে পার্টিকেল গুলো, এগুলো সাধারণত সিরামে পাওয়া যায়। অর্থাৎ সিরামে আমরা 3টা ফর্ম পাই, একটা হচ্ছে ডেন পার্টিকেল, একটা হচ্ছে স্ফেরিক্যাল এবং এলনগেটেড পার্টিকেল উইদাউট কোর। তো সাধারণত এই ডেন পার্টিকেলটাই হচ্ছে ইনফেকশাস, অর্থাৎ সেই শুধুমাত্র হেপাটোসাইটকে ইনফেক্ট করতে পারবে। আমরা যদি এর স্ট্রাকচারটা আবার দেখি, যে সারফেস অ্যান্টিজেনের একটা কোর থাকে, একটা এনভেলপ থাকে, এবং তার ভিতরে একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুল, এখানে একটা ডিএনএ পলিমারেজ এনজাইম থাকে যে কিনা ভাইরাস রিপ্লিকেশনে হেল্প করে। এখন আসি যে মানুষই একমাত্র এই যে হেপাটাইটিস বি ভাইরাসের রিজার্ভার হিসেবে কাজ করে। ইনফেক্টেড ম্যাটেরিয়াল হচ্ছে কন্টামিনেটেড ব্লাড, যেটা কিনা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সবচেয়ে মেইন সোর্স, এবং যে কারণে আমরা যখন কোনো ডোনার থেকে ব্লাড ডোনেট করা হবে, তখন আমরা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করে নিব। তো সাধারণত স্যালাইভা, ভেজানাল সিক্রেশন এবং সিমেনেও দেখা গেছে হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তো কারা কারা এই হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেকশনের জন্য হাই রিস্ক গ্রুপ? পিপল ফ্রম এন্ডেমিক রিজিয়নস, বেবিজ অফ মাদার্স উইথ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস, অর্থাৎ মায়ের যদি বি ভাইরাস ইনফেকশন থাকে, এটা ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে বেবিতে হেপাটাইটিস বি ভাইরাস যাওয়ার পসিবিলিটি অনেকটাই থেকে যায়। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার, পিপল উইথ মাল্টিপল সেক্স পার্টনার্স, হিমোফিলিয়াক পেশেন্টস যাদের সবসময় ব্লাডের প্রয়োজন হয়, তো তারাও একটা ভালনারেবল গ্রুপ। healthcare personnel who have contact with blood and patients who are immunocompromised, অর্থাৎ immunosuppressed পেশেন্টসরাও হেপাটাইটিস বি ভাইরাসের জন্য একটা হাই রিস্ক গ্রুপ। তো হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিজেন গুলো আছে, আমি আগেই বলেছি 3 ধরনের অ্যান্টিজেন আছে। একটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, যেটা এনভেলপে থাকে, যেটার একটা নাম হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, আর কোরে থাকে 2টা প্রোটিন, একটা হচ্ছে কোর অ্যান্টিজেন এবং একটা হচ্ছে ই অ্যান্টিজেন। হেপাটাইটিস বি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড একটু লম্বা, প্রায় 60 to 90 ডেজ। তো এটা কোন কোন রুটে ট্রান্সমিশন হয়? সাধারণত প্যারেন্টারাল রুট, যেমন আইভি রুট, ড্রাগ অ্যাবিউজার যারা, সেই রুটে ট্রান্সমিশন হয়। সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হতে পারে, পেরিনেটাল, যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলতে পারি। তো সাধারণত হাই প্রিভিলেন্ট এরিয়াতে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা বেশি হয়, আর যেখানে প্রিভিলেন্স মাঝামাঝি ধরনের, সেখানে হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন অর্থাৎ পার্সন টু পার্সন ট্রান্সমিশনটা বেশি হয়। আর যেখানে লো প্রিভিলেন্স কান্ট্রি, যেখানে প্রিভিলেন্সটা কম্পারেটিভলি কম, সেখানে সাধারণত সেক্সুয়াল রুটেই বি ভাইরাসের ট্রান্সমিশনটা বেশি হয়। তো আমাদের দেশে সাধারণত ভার্টিক্যাল এবং হরাইজন্টাল 2 ধরনের ট্রান্সমিশনই আমাদের দেশে হয়। তো আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা সেরোলজি টেস্ট করব, তাকে লিভার যে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, যেমন অ্যামাইনো ট্রান্সফার টাইম এবং টোটাল বিলিরুবিন দেখব। আমরা হিস্টোলজি, লিভার বায়োপসি করে আমরা হিস্টোলজি করব, হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন কারণে যে হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে, সেগুলো আমরা দেখতে পারি। ভাইরাল ডিএনএ আমরা দেখতে পারি সিরামে পিসিআর টেস্টের মাধ্যমে,
এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট হচ্ছে লিভার বায়োপসি, যেটার জন্য আমরা এর যে ক্রনিক হেপাটাইটিস যেখানে ইনফ্লামেশন এবং ফাইব্রোসিস এগুলো গ্রেডিং স্টেজিং করবো, এবং পরবর্তীতে আমরা পেশেন্টকে অ্যাকুরেট ট্রিটমেন্ট প্ল্যানে যেতে পারবো। তো এখন আসি, এই যে গ্রাফটা এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর সাধারণত লং একটা ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 26 সপ্তাহ। তো যখন জন্ডিস ডেভেলপ করে বা পেশেন্টের সিমটম থাকে তার আগেই, তার জাস্ট আগে দিয়ে কি হয় যে সিরামে সারফেস অ্যান্টিজেন অ্যাপিয়ার করে, এবং এই সারফেস অ্যান্টিজেনটা যখন তার ওভার সিমটম থাকে তখন হাইয়েস্ট লেভেলে থাকে, পরবর্তীতে সেটা 12 সপ্তাহের ভিতরে এটা ডিক্লাইন করে। এবং এই সারফেস অ্যান্টিজেন যখন বাড়তে থাকে সে সময় সিরামে যে ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমগুলো এগুলো তখন রেস করতে থাকে, এবং একই সাথে সিমটম শুরু হওয়ার জাস্ট পরপরই হেপাটাইটিসের ই অ্যান্টিজেন এবং বি ভাইরাসের ডিএনএ এগুলাও আমরা সিরামে ডিটেক্ট করতে পারি। 12 থেকে 14 সপ্তাহের ভিতরে যখন সারফেস অ্যান্টিজেনটা লেভেলটা একেবারে কমে যাবে তখন আইজিজি অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিবডিটা তখন সিরামে অ্যাপিয়ার করতে শুরু করবে। তো এখানে একটা কথা আছে যে যখন সারফেস অ্যান্টিজেন লেভেলটা একদম কমে যায় এবং অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করতে কিছুটা সময় নেয়, তো এই মাঝখানে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে সারফেস অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি আমরা কোনো কিছুই সিরামে পাই না। তো এই পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। তো এখন প্রশ্ন হচ্ছে উইন্ডো পিরিয়ডে তাহলে আমরা ডায়াগনোসিস করব কিভাবে? তো উইন্ডো পিরিয়ডে আমরা সাধারণত এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টি আইজিএম অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি যেটা, সেটাও সাধারণত সিমটম শুরু হওয়ার কিছুদিন পরেই সিরামে রেজ করতে থাকে। তো উইন্ডো পিরিয়ডে আমরা অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি এই টেস্টটা করব। এবং সারফেস অ্যান্টিজেন যখন প্রায় 12 সপ্তাহ পরে যখন সারফেস আইজিজি অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি সিরামে অ্যাপিয়ার করতে শুরু করে সেটা আমাদেরকে প্রায় লাইফ লং ইমিউনিটি দিতে পারে। তো এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে অ্যান্টি এসবিই অ্যান্টিবডি। তো এসবিই অ্যান্টিজেন এটা একটা ভাইরাসের একটা ইম্পর্টেন্ট অ্যান্টিজেন। তো এটা যদি ব্লাডে আমরা অনেকদিন পারসিস্ট করতে দেখি তাহলে আমরা বুঝবো যে অ্যাক্টিভ ভাইরাল রিপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ইনফেক্টিভিটি হচ্ছে এবং পেশেন্ট ক্রনিক ইনফেকশনের দিকে, ক্রনিক হেপাটাইটিসের দিকে যাচ্ছে। এবং অ্যান্টি এসবিই যখন আমরা সিরামে রাইজ করতে দেখি তখন আমরা বুঝতে পারছি যে অ্যাকিউট ইনফেকশনটা সাবসাইড করছে। তাহলে এই গেল অ্যাকিউট ডিজিজে এবং কনভালেসেন্ট পিরিয়ডে। কিন্তু যখন আমরা সিরামে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এবং ই অ্যান্টিজেন এই তিনটাই আমরা অনেক দিন পর্যন্ত সিরামে পারসিস্ট করতে দেখব, মান্থস টু ইয়ার্স, তখন আমরা এই পেশেন্টগুলোকে ক্রনিক হেপাটাইটিসের দিকে যাচ্ছে বলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এবং এই সময় দেখা গেছে কি যে সিরাম ট্রান্সঅ্যামাইনেজ লেভেলটাও মানে বাড়ছে এবং কমছে, কিন্তু কখনো সেটা বেজলাইনে যাচ্ছে না। অর্থাৎ আমরা এখানে ই অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এর মাধ্যমে আমরা ক্রনিক ক্যারিয়ার অথবা ক্রনিক হেপাটাইটিসটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো এখানে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের যে ক্রাইটেরিয়াগুলো, ডায়াগনোসিসের ক্রাইটেরিয়াগুলো আমরা যদি বলি, যে যখন আমরা সারফেস অ্যান্টিজেন পজিটিভ পাবো, ই অ্যান্টিজেন পজিটিভ পাবো এবং আইজিএম অ্যান্টি এসবিসি অর্থাৎ কোর অ্যান্টিজেন অ্যান্টিবডিটা পাবো, তখন আমরা এটা ইন্টারপ্রিটেশন করব কিভাবে যে অ্যাকিউট বি ভাইরাস ইনফেকশন হয়েছে এবং পেশেন্ট এই সময় হাইলি ইনফেকশাস আছে। পরবর্তীতে যখন সারফেস অ্যান্টিজেন ই অ্যান্টিজেন পজিটিভ এবং আইজিজি অ্যান্টি এসবিসি এটা পজিটিভ হবে, তখন আমরা বুঝবো যে পেশেন্ট ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন হয়েছে অথবা তার আগে ইনফেকশন হয়েছে, এটা আমরা কনফার্ম করতে পারবো। যদি শুধুমাত্র সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে এবং আইজিজি অ্যান্টি এসবিসি অ্যান্টিজেন অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, তাহলে আমরা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অথবা ক্যারিয়ার স্টেট, কিন্তু আমরা লো ইনফেক্টিভিটি আমরা ধরে নিব। সিরামে যদি শুধুমাত্র অ্যান্টি এসবিসি আইজিএম থাকে তাহলে সাধারণত এই কন্ডিশনটা খুব কমই পাওয়া যায় এবং এখানে আমরা বুঝবো যে পেশেন্টটা ইনফেকশাস। আর যদি আমরা শুধুমাত্র অ্যান্টি এসবিসি আইজিজি অ্যান্টিবডি পাই, অন্য সবগুলো নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আমরা মানে প্রিভিয়াস হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে এটা আমরা বুঝতে পারবো। যখন আমরা শুধু ব্লাডে সবকিছু নেগেটিভ, শুধু অ্যান্টি এসবিএস পজিটিভ থাকবে,
তখন আমরা বুঝে নেব যে পেশেন্টের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করেছে। তো হেপাটাইটিস বি ভাইরাস প্রিভেনশনের জন্য আমরা ভ্যাকসিন ইউজ করি। হাইলি ইফেক্টিভ রিকমেন্ডেড ভ্যাকসিন এখন অ্যাভেলেবল। আমরা অ্যাকিউট ইনফেকশনের জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিতে পারি এবং পেশেন্টকে আমরা অবশ্যই ব্লাড দেওয়ার সময় আমরা ডোনার স্ক্রিনিং করি। বডি ফ্লুইড বা ব্লাডের বা ব্লাড প্রোডাক্ট যখন আমরা কাউকে ডোনেট করি তখন অবশ্যই স্ক্রিনিং করা হবে এবং এই স্ক্রিনিং এর মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশনটাকে এখন প্রিভেন্ট করা হচ্ছে। আচ্ছা, এখন আসি হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসও খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে পুরো ওয়ার্ল্ডে প্রায় 185 মিলিয়ন পিপল হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত এবং হেপাটাইটিস সি ভাইরাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি যে এর বেশিরভাগই প্রায় মোর দেন 80% হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন নিয়ে ক্রনিক হেপাটাইটিস করে এবং সেখান থেকে সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। তো হেপাটাইটিস সি ভাইরাসের স্ট্রাকচারটা যদি দেখি, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এবং এটা একটা এনভেলপড ভাইরাস। তো এই ভাইরাসটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাইরাসের অনেক বেশি জেনোমিক ইনস্টেবিলিটি এবং অ্যান্টিজেনিক ভ্যারিয়েবিলিটি। তো এবং এই অ্যান্টিজেনিক ভ্যারিয়েবিলিটির কারণে এই ভাইরাসের এগেনস্টে ইফেক্টিভ ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি করা যায়নি এবং এই ভাইরাস ইনফেক্টেড পিপলে যে আইজিজি অ্যান্টিবডিটা তৈরি হয় সিরামে, তো সেটা সাধারণত লাইফ লং ইমিউনিটি দিতে পারে না এবং দেখা গেছে কি যে একই ইন্ডিভিজুয়ালে একটা সেম ইন্ডিভিজুয়ালে এই একটা হেপাটাইটিস সি ভাইরাস যখন ইনফেক্ট করে এবং সেখান থেকে তারা মাল্টিপল স্ট্রেন বা মাল্টিপল জেনোটাইপের ভাইরাস একই ব্যক্তির মধ্যে থাকতে পারে, যেটাকে বলা হয় কোয়াসি স্পেসিস। তো এরকম এই ভ্যারিয়েবিলিটির কারণে এই এই ভাইরাসটা বডিতে দেখা যাচ্ছে তার আমাদের যে ইমিউন সার্ভিলেন্স বা আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেখান থেকে তারা ইভেট করতে পারে বা এসকেপ করতে পারে এবং তারা কোনো না কোনোভাবে তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি মেনটেন করে তারা হেপাটোসাইটকে ইনফেক্ট করতে পারে এবং তারা পারসিস্টেন্ট ইনফেকশন করতে পারে। তো এই ভাইরাসের মোড অফ ট্রান্সমিশনও হচ্ছে ইন্টারভেনাস ড্রাগ ইউজার, হেলথ কেয়ার এক্সপোজার, ব্লাড ট্রান্সমিশন অফ ব্লাড প্রোডাক্টসের মাধ্যমে এই ভাইরাসটা ইনফেকশন হতে পারে, হিমোডায়ালাইসিসের মাধ্যমে হতে পারে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি উইথ নিডল স্টিক্স ইনজুরি। এটা একটা গুরুত্বপূর্ণ রুট যে চ্যানেলে হেপাটাইটিস সি ভাইরাসটা সাধারণত ট্রান্সমিট করতে পারে, সেক্সুয়াল রুটে ট্রান্সমিট করতে পারে, এমনকি ভার্টিক্যাল ট্রান্সমিশনও হতে পারে। তো হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে ইম্পর্টেন্স যেটা হচ্ছে যে এর ইনকিউবেশন পিরিয়ড এটা অনেক লম্বা, 2 থেকে 26 সপ্তাহ। তো যখন পেশেন্টের অ্যাকিউট সিমটম থাকে, জন্ডিস থাকে, তার আগেই সিরামে দেখা যাচ্ছে যে অ্যামাইনো ট্রান্সফারেজ লেভেলটা বেড়ে গেছে। তো এর কোনো অ্যান্টিজেন আমরা সাধারণত সিরামে পাই না। আমাদেরকে হেপাটাইটিস সি ভাইরাস ডায়াগনোসিস করতে গেলে পিসিআর টেকনিকের মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাসের আরএনএ টেস্ট করতে হবে এবং আমরা সিরামে সিমটমের কিছুদিন পরে আমরা সিরামে যেটা পাবো অ্যান্টি এইচসিবি অ্যান্টিবডি। তো অ্যান্টি এইচসিবি অ্যান্টিবডি অনেকদিন পর্যন্ত থাকতে পারে, যদিও আগেই বলেছি যেটা লাইফ লং ইমিউনিটি দিতে পারে না বা ইফেক্টিভ ইমিউনিটি দিতে পারে না এবং এই ভাইরাসটা ইমিউন সিস্টেমকে ইভেট করতে পারে তার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি মেনটেন করে এবং সে পারসিস্টেন্ট ইনফেকশন করার ক্ষমতা রাখে। আচ্ছা, আমরা ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ডায়াগনোসিস করব? আমরা দেখতে পাচ্ছি যে সিরাম ট্রান্সথামাইনেজ লেভেলটা ওয়াক্স অ্যান্ড ওয়েনিং, অর্থাৎ বাড়ছে কমছে, কিন্তু তারা কখনো বেসলাইনে আসছে না এবং একই সাথে অনেক দিন ধরে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএটা সিরামে পজিটিভ থাকে। তো এই মার্কারগুলোর মাধ্যমে আমরা ক্রনিক হেপাটাইটিস সি ডায়াগনোসিস করতে পারি। তো আমরা হেপাটাইটিস সি ভাইরাসের আরএনএ দেখতে পারি এবং হেপাটাইটিস সি ভাইরাসের অ্যান্টিবডি দেখতে পারি। সাধারণত আমরা অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারি না। আমরা প্রিভেনশন করার জন্য ব্লাড টিস্যু অর্গান স্ক্রিনিং এগুলো আমরা স্ক্রিনিং করে নিব। আর এর ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারফেরন এবং অ্যান্টিভাইরাল অর্থাৎ রিবাভিরিন ড্রাগসের মাধ্যমে একে ট্রিটমেন্ট করা যায়। এখন হচ্ছে আরেকটা ভাইরাস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস, যেটাকে ডেল্টা ভাইরাসও বলা হয়। তো এই ভাইরাসটা একটা ইম্পর্টেন্ট বিশেষত্ব হচ্ছে কি যে এই ভাইরাসটা তার লাইফ সাইকেলের জন্য, তার লাইফ সাইকেল কন্টিনিউ করার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের উপরে নির্ভরশীল থাকে। তো সেজন্য এটাকে স্যাটেলাইট ভাইরাসও বলা হয়। আমরা যদি এর স্ট্রাকচার দেখি, এটা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, 38 ন্যানোমিটার পার্টিকেল। এর আউটার কোড যেটা এনভেলপ যেটা, সেটা সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন দিয়ে তৈরি এবং এর ভিতরে এর একটা সার্কুলার
সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকুল আছে এবং এর নিজস্ব যেটা অ্যান্টিজেন যেটাকে আমরা বলি ডেল্টা অ্যান্টিজেন। এবং এর লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য এই যে সারফেস অ্যান্টিজেনের যে এনভেলপটা এটা অবশ্যই প্রয়োজন, তাহলেই সে ইনফেক্ট করতে পারবে। তো হেপাটাইটিস বি ভাইরাস যেসব রুটে ট্রান্সমিশন হয়, সাধারণত ডি ভাইরাসও একইভাবেই ভার্টিক্যাল ট্রান্সমিশন, হোরাইজন্টাল ট্রান্সমিশন এবং এগুলা সব ধরনের ট্রান্সমিশন হতে পারে। তবে সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে বা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশনটা দেখা যায় না। তো হেপাটাইটিস ডি ভাইরাস ডায়াগনোসিস করা, হেপাটাইটিস ডি ভাইরাসের আমরা দুটা স্টেট দেখতে পাই। একটা হচ্ছে কো ইনফেকশন, একটা হচ্ছে সুপার ইনফেকশন। অর্থাৎ যখন হেপাটাইটিস বি ভাইরাস এবং ডি ভাইরাস একই সাথে সেম পিপলে ইনফেক্ট করে তখন সেটাকে আমরা বলি কো ইনফেকশন। আর যখন হেলদি ক্যারিয়ার স্টেট বা ক্যারিয়ার স্টেট অফ হেপাটাইটিস বি ভাইরাস, অর্থাৎ একজন মানুষ হেপাটাইটিস বি ভাইরাস ক্যারি করছে কিন্তু তার সিমটম নাই, তো সেই পেশেন্টদের ক্ষেত্রেও যে কোনো সময় হেপাটাইটিস ডি ভাইরাস ইনফেক্ট করতে পারে, যেটাকে আমরা বলি সুপার ইনফেকশন। তো আমরা এগুলো ডায়াগনোসিস করবো কিভাবে? যদি বি ভাইরাস এবং ডি ভাইরাস কো ইনফেকশন হয় তখন সেক্ষেত্রে আমরা একটা ইনফেক্টেড পিপলের সিরামে আমরা SBSAG পজিটিভ পাবো এবং আমরা হেপাটাইটিস ডি ভাইরাসের RNA পজিটিভ পাবো। তো প্রথমে হেপাটাইটিস ডি ভাইরাসের অ্যান্টিবডিটাও IgM অ্যান্টিবডি সিমটম শুরু হওয়ার শর্টলি আফটার সিমটম এটা রাইজ করবে, পরবর্তীতে IgMটা চেঞ্জ হয়ে anti-HDV IgG অ্যান্টিবডিতে এটা কনভার্ট হবে এবং সারফেস অ্যান্টিজেন যেটা প্রথমে পজিটিভ ছিল পরবর্তীতে anti-HBs অ্যান্টিবডিটাও ডেভেলপ করবে। অর্থাৎ কো-ইনফেকশন আমরা বুঝবো কিভাবে? যে হেপাটাইটিস ডি ভাইরাসের RNAও পজিটিভ আছে এবং হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনটাও পজিটিভ থাকে। আর সুপার ইনফেকশন আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো যে পেশেন্টের হেপাটাইটিস ডি ভাইরাসের RNA পজিটিভ আছে এবং হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন পজিটিভ আছে। তো তখন পেশেন্ট আগে থেকেই সারফেস অ্যান্টিজেন পজিটিভ ছিল, আগে থেকেই ছিল এবং এখনো সে সারফেস অ্যান্টিজেন পজিটিভ আছে, কিন্তু তার সিমটমের পরে আমরা তাকে হেপাটাইটিস ডি ভাইরাসের RNA পজিটিভ পেয়েছি, তখন আমরা তাকে বলতে পারবো যে এটা সুপার ইনফেকশন। অর্থাৎ আগে থেকে সে সারফেস অ্যান্টিজেন পজিটিভ ছিল, পরবর্তীতে সে জন্ডিস ডেভেলপ করার পরে আমরা তাকে ডি ভাইরাস RNA যখন পজিটিভ পেয়েছি তখন আমরা তাকে বলতে পারবো যে সুপার ইনফেকশন। আর এর মধ্যে ট্রান্সামাইনেজ লেভেলটাও বাড়তে থাকবে কিন্তু কখনো বেসলাইনে আসবে না। তো হেপাটাইটিস ডি ভাইরাস প্রিভেনশনের যে উপায়গুলো সেগুলো একই। বি ভাইরাস যেভাবে আমরা যেমন ডোনার স্ক্রিনিং করব, ডোনার ব্লাড স্ক্রিনিং মাধ্যমে আমরা এই হেপাটাইটিস ডি ভাইরাস কে আমরা প্রিভেন্ট করতে পারি। এখন আসি হেপাটাইটিস ই ভাইরাস, যেটা কিনা এপিডেমিক আউটব্রেক হয়। আমাদের দেশে সাধারণত যে দুটো ভাইরাস এপিডেমিক আউটব্রেক হতে পারে সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস। তো ই ভাইরাসটা এটাকে আমরা ফিকাল ওরাল রুটে ট্রান্সমিশন হয়, এটাকে এন্টেরিক ভাইরাসও বলা যায়। তো এই ভাইরাসটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্ট মানুষদেরকে বেশি আক্রান্ত করে এবং পুরো ওয়ার্ল্ডের কথা যদি বলি প্রায় 20 মিলিয়ন পিপল হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত থাকে। এর আরেকটা ক্যারেক্টার হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে কি যে সাধারণত প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই হেপাটাইটিস ই ভাইরাসটা হেপাটিক ফেলিউর করতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 থেকে 8 সপ্তাহ। এর মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকাল ওরাল রুট এবং ফিকাল কন্টামিনেশন। আমরা যদি কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারকেও ইনটেক করে এবং তাহলে সে এই হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হতে পারে। সাধারণত পার্সন টু পার্সন ট্রান্সমিশনটা হচ্ছে আনকমন। হেপাটাইটিস ই ভাইরাস ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত দেখেছি যে সিমটম শুরু হওয়ার আগেই, যেহেতু এটা ফিকাল ওরাল রুটে ট্রান্সমিশন হয়, তো আমরা PCR টেকনিকের মাধ্যমে সিমটম শুরু হওয়ার আগে 2 সপ্তাহ আগে থেকেই আমরা স্টুলে এই ভাইরাসের অ্যান্টিজেনটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবং পরবর্তীতে সিমটম শেষ হয়ে যাওয়ার পরে এই ভাইরাসের স্টুলটা যখন চলে যায় তখন আমরা সিরামে IgM anti-HBV অ্যান্টিবডি এটা আমরা ডিটেক্ট করতে পারি এবং কয়েক মাস পরে IgM অ্যান্টিবডি রিপ্লেস হয় IgG anti-HBV অ্যান্টিবডির মাধ্যমে। তো আমরা তখন টোটাল anti-HBV অ্যান্টিবডি টেস্ট করে আমরা এর IgG পরিমাণটা দেখতে পারি এবং আমরা ভাইরাসটাকে সিরামে ডিটেক্ট করতে পারি।
তো যখনই ভাইরাস স্টুলে সাধারণত সিমটমের আগে থাকে, সিমটম শুরু হওয়ার 2 সপ্তাহ আগে থেকে স্টুলে অ্যান্টিজেনটা থাকে, এবং সিমটম শেষ হওয়ার 1 সপ্তাহ পরেই সাধারণত স্টুলে আর পাওয়া যায় না, তখন আমরা ডিটেক্ট করতে পারি আইজিএম অ্যান্টিবডির মাধ্যমে। আমরা এটাকে প্রিভেনশন করার জন্য ভালো একটা স্যানিটেশন, গুড স্যানিটেশনের মাধ্যমে এটাকে প্রিভেন্ট করতে পারি। আনকুকড শেলফিশ, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে যদি যারা শেলফিশ খায়, তো তারা সাধারণত আনকুকড শেলফিশের মাধ্যমে এই ভাইরাসটা ইনফেক্ট করতে পারে। তো সেজন্য ফ্রুট, ভেজিটেবল, শেলফিশ এগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে আমরা এই ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারবো। তো আমি এতক্ষণ সেরোলজিক্যাল ডায়াগনোসিস অফ বিভিন্ন ধরনের ভাইরাস আমি আলোচনা করেছি। তো এখন আমি হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন অফ হেপাটোসেলুলার ইনজুরি বাই ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ এই যে ভাইরাসগুলো কিভাবে হেপাটোসাইটকে ইনজুরি করে এবং হেপাটোসাইটকে ইনজুরির কি কি মরফোলজিক্যাল প্যাটার্ন আমরা দেখতে পাই, এবং সেগুলো এখানে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা যে সেরোলজিক্যাল যে টেস্টগুলো করেছি, যেমন আমরা অ্যান্টিজেন সিরামে দেখেছি, অ্যান্টিবডি দেখেছি, এবং তার সাথে আমরা সিরাম ট্রান্সঅ্যামাইনেজ লেভেল যেগুলো অর্থাৎ হেপাটোসেলুলার এনজাইমগুলো যে আমরা দেখেছি সিরামে, তো সেগুলো সবকিছু কোইনসাইড করে হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্নের সাথে। অর্থাৎ যখন অ্যাকিউট লিভার ইনজুরি হবে বা অ্যাকিউট হেপাটোসেলুলার ইনজুরি হবে, তখন সেল নেক্রোসিস হয়ে সেলুলার যে কন্টেন্টগুলো লিক আউট হয় সিরাম ব্লাডে, তো সেই জন্যই আমরা দেখা যাচ্ছে যে অ্যামাইনো ট্রান্সফারেজ লেভেলটা অনেক হাই রাইজ থাকে, এসজিপিটি লেভেলটা অনেক বেশি হাই রাইজ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে হেপাটোসাইটের নেক্রোসিসটা অনেক বেশি। তারপর আমরা বিলিরুবিন দেখতে পারি, আমরা তার কোলেস্টাসিসের অ্যামাউন্টটা আমরা আইডিয়া করতে পারি। তো এখন আসি যে কিভাবে এই যে ভাইরাসগুলো হেপাটোসাইটকে ইনফেক্ট করে এবং কিভাবে সে পারসিস্ট করে। তো কোনো হেপাটোসাইট যখন, হেপাটাইটিস এ ভাইরাস যখন লিভার সেলকে ইনফেক্ট করে, আমি আগে বলেছি যে এটা সাধারণত ফিকোরাল রুটে বডিতে এন্ট্রেন্স করতে পারে, করে সে যেহেতু সে হেপাটোট্রপিক ভাইরাস, সে লিভার সেলে ইনফেক্ট করবে। তো লিভার সেলে সে যখন ইনফেক্ট করে এবং রিপ্লিকেট করে, পরবর্তীতে ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, এবং আমাদের ইমিউন সিস্টেম করে কি সাইটোটক্সিক CD8 পজিটিভ টি সেলকে অ্যাক্টিভেট করে, তখন সেই টি সেলের মাধ্যমে এই যে ভাইরাস ইনফেক্টেড সেলগুলো এগুলো অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তো যেটা কিনা আমরা অ্যাপোপ্টোটিক সেলগুলো আমরা কাউন্সিলমেন্ট বডি হিসেবে বা অ্যাসিডোফিল বডি হিসেবে আমরা হিস্টোলজিক্যালি গত ক্লাসেও আমি স্লাইড দেখিয়েছি, আজকেও আবার দেখাবো। তো এই জন্য যেহেতু ভাইরাস এর এগেনস্টে, হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে CD8 পজিটিভ টি সেলগুলো, এই সেলগুলোকে কিল করতে পারে এবং আমাদের ইমিউন সিস্টেম ইফেক্টিভলি এই ভাইরাসকে কিল করতে পারে। তো সেই কারণে এই ভাইরাস সাধারণত ক্রনিক হেপাটাইটিস বা ক্রনিক ক্যারিয়ার স্টেটে যেতে পারে না। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যখন লিভার সেলকে ইনফেক্ট করে এবং ভাইরাসের অ্যাক্টিভ রিপ্লিকেশন হয় হেপাটোসাইটের ভিতরে, তো তখন দেখা গেছে কি যে ইমিউন সিস্টেম যদি ভালো থাকে বা ইফেক্টিভ ইমিউন সিস্টেম যখন তৈরি হয়, তখন দেখা গেছে কি যে এই ইনফেক্টেড সেলটা নেক্রোসিস হয়ে গেছে, অর্থাৎ বা অ্যাপোপ্টোসিস হয়ে গেছে। কিন্তু যদি ইমিউন সিস্টেমটা ইফেক্টিভ না থাকে, অর্থাৎ পার্সন যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অথবা পার্সনটার বয়স যদি অনেক কম থাকে, আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে যে ক্যারিয়ার স্টেট বা ক্রনিসিটির স্টেটটা, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু এজ, অর্থাৎ যত কম বয়সী হেপাটাইটিস বি ভাইরাসটা ইনফেক্ট করতে পারবে, তত বেশি সে ক্রনিক স্টেটের দিকে বা ক্যারিয়ার স্টেটের দিকে যেতে পারে। তো ক্যারিয়ার স্টেটের দিকে যাবে কখন? যখন তার ইমিউনিটি কম থাকে, অর্থাৎ আমাদের ইফেক্টিভ ইমিউন সিস্টেমটা যখন ডেভেলপ করতে না পারে, তখন এই কন্টিনিউয়াস ভাইরাস রিপ্লিকেশন হতে থাকে হেপাটোসাইটের অভ্যন্তরে, এবং হেপাটোসেলুলার নেক্রোসিস, ইনফ্লামেশন এগুলো চলতে থাকে, এবং পরবর্তীতে সে ক্যারিয়ার স্টেটে বা ক্রনিক হেপাটাইটিসের দিকে কনভার্ট করতে পারে। তো এখানে আসি যে স্টেপ বাই স্টেপ কিভাবে এই ভাইরাসগুলো হেপাটোসেলুলার ইনজুরি করে। যেমন প্রথমে আমরা ভাইরাসটা ইনজেকশন অথবা ইনোকুলেশন, অর্থাৎ আমরা জানি ইনজেকশন হচ্ছে কোনগুলো, যারা হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস যারা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, আর ইনোকুলেশন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে বা ডেলিভারেটলি হতে পারে। ইনোকুলেশন হওয়ার পরে তো ভাইরাস করে কি রিপ্লিকেশন করে। কোথায় রিপ্লিকেশন করে? সাধারণত ভাইরাসগুলো যেহেতু হেপাটোট্রপিক ভাইরাস, তারা লিভার সেলে রিপ্লিকেশন করে এবং সেখান থেকে তারা অথবা ব্লাডেও তারা আসতে পারে, সেটাকে আমরা বলি ভাইরেমিয়া। যখন ব্লাডে ভাইরাসের উপস্থিতি থাকে সেটাকে আমরা বলি ভাইরেমিয়া। তো সাধারণত লিভারে আমরা জানি যেগুলো রিপ্লিকেশনটা মেইনলি হয়।
তো এই ভাইরাসের এগেনস্টে তখন সেলুলার ইমিউন রেসপন্সগুলো অ্যাক্টিভ হয়, বিশেষ করে CD8 পজিটিভ টি সেলগুলো এদেরকে কিল করার চেষ্টা করে। তো যখন এদেরকে কিল করে তখন কিছু হেপাটোসাইটগুলো অ্যাপোপ্টোসিস হয় এবং নেক্রোসিস হয়। পরবর্তীতে আমরা জানি যে নেক্রোসিসের একটা ফিচার হচ্ছে যে ইনফ্ল্যামেশন। হ্যাঁ, অর্থাৎ সেল মেমব্রেন ইনজুরি হলে সেল কন্টেন্টগুলো লিক আউট হয় এবং তখন সেখানে ইনফ্ল্যামেটরি সেলের উপস্থিতি থাকে। তো প্রথমে অ্যাপোপ্টোসিস নেক্রোসিস হওয়ার পরে সেখানে পরবর্তীতে ইনফ্ল্যামেশন হচ্ছে। তো ইনফ্ল্যামেশন হওয়ার পরে এখানে যেটা হয় যে হেপাটোসাইট যেখানে নেক্রোসিস হয় অর্থাৎ সেল ড্রপ আউট হয়, প্রথমে স্পটি নেক্রোসিস থাকে, অর্থাৎ একটা দুটা করে হেপাটোসাইট নেক্রোসিস হয়। পরবর্তীতে এই নেক্রোসিস গুলো কোয়ালিস করে এবং ব্রিজিং হেপাটোসাইট নেক্রোসিস হয়। ব্রিজটা তৈরি হয় কোথায়? সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্টে, অথবা একটা পোর্টাল ট্র্যাক্ট থেকে আরেকটা পোর্টাল ট্র্যাক্টে ব্রিজিং নেক্রোসিস আমরা দেখতে পাই। তো এই যে নেক্রোসিস হওয়া যে এরিয়াগুলো, অর্থাৎ এখানে হেপাটোসাইট ড্রপ আউট হয়েছে, রেটিকুলিন ফ্রেমওয়ার্কটা, রেটিকুলিন সাপোর্ট যেটা সেটা কলাপস করেছে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে যখনই কোনো হেপাটোসেলুলার নেক্রোসিস হয়, রেটিকুলিন সাপোর্টটা যখন ডিস্টর্টেড হয়ে যায়, তখন সেখানে কি হয় যে কুইসেন্ট যে স্টিলেট সেল থাকে, যেটা স্পেস অফ ডিসিতে কুইসেন্ট অবস্থায় থাকে, সেই স্টিলেট সেলটা তখন বিভিন্ন সাইটোকাইনের ইনফ্লুয়েন্সে অ্যাক্টিভেট হয়ে কি করে কনভার্ট হয়ে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হয়। তো এই মায়োফাইব্রোব্লাস্টিক সেলগুলো থেকে তখন কি হয় যে এই যে নেক্রোটিক এরিয়াটা একটা উন্ড হিলিং এর মতোই, এখানে নেক্রোসিস অংশটা ফাইব্রোসিস হয়ে উন্ড হিলিং বা রিপেয়ারের মতো ফাইব্রোসিস হয়ে রিপেয়ার হচ্ছে। তো এই ফাইব্রোসিসটাও প্রথমে ফোকাল ফাইব্রোসিস থাকে, পরবর্তীতে সেটা ব্রিজিং অর্থাৎ পোর্টাল ট্র্যাক্ট থেকে পোর্টাল ট্র্যাক্টে কানেকশন করে, অথবা সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্টে পর্যন্ত ব্রিজিং ফাইব্রোসিস আমরা দেখতে পাই। তো অনেকদিন যাবত যখন ফাইব্রোসিসটা চলতে থাকে এবং ইনফেকশাস এজেন্টটাকে আমরা ক্লিয়ার করতে না পারি, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন ফাইব্রোসিস হয়ে পুরো লিভারটাই একটা রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস স্কারে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলি সিরোসিস। এবং এই সিরোসিসের প্রগনোসিস আমরা জানি খুবই খারাপ, যে এখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে বা অ্যাকিউট লিভার ফেলিওর ডেভেলপ করতে পারে। তো এখন আমরা যে দেখতে পাচ্ছি এই যে ভাইরাল ইনফেকশন হলে হেপাটোসেলুলার ড্যামেজগুলো বা নেক্রোসিসগুলো কি কি প্যাটার্নে হতে পারে। যেমন একটা হতে পারে, এখানে দেখছি আমরা জোনাল, অর্থাৎ এই যে একটা সেন্ট্রাল ভেইন তার চারপাশে যে এরিয়াটা আমরা জানি, এই সেলগুলোকে বলা হয় জোন 3 বা সেন্ট্রিলোবিউলার হেপাটোসাইট। তো যখন টক্সিন অথবা হাইপোক্সিয়া কারণে এখানে অ্যাকিউট ইসকেমিয়া হয়, অথবা হাইপোক্সিয়া হয়, বা টক্সিন মেডিয়েটেড বা ড্রাগ ওভারডোজের কোনো কারণে কোনো ম্যাসিভ নেক্রোসিস হয়, তখন আমরা দেখতে পাই কি এই যে সেন্ট্রিলোবিউলার হেপাটোসাইটগুলোতে ম্যাসিভ একটা নেক্রোসিস হয়েছে, মানে ম্যাসিভ ড্রপ আউট হয়েছে, যেটাকে আমরা বলতে পারি জোনাল বা কনফ্লুয়েন্ট নেক্রোসিস। এবং এটাকে আমরা, যেহেতু এটা জোন 3 এরিয়া, সেটাকে আমরা জোনাল নেক্রোসিসও বলতে পারি। তো ভাইরাল ইনফেকশনে যদি হয়, তখন আমরা দেখতে পাই কি যে পোর্টাল সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্ট পর্যন্ত একটা ব্রিজিং নেক্রোসিস আমরা দেখতে পাই। অর্থাৎ প্রথমে নেক্রোসিসটা স্পটি থাকে, পরবর্তীতে এই পোর্টাল ট্র্যাক্ট থেকে সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্ট পর্যন্ত নেক্রোসিসটা স্প্রেড করে ব্রিজিং নেক্রোসিস ডেভেলপ করতে পারে। আর ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসে আমরা দেখতে পাই যে ইন্টারফেস, এখানে ইন্টারফেসটা বলছে কি যে পোর্টাল ট্র্যাক্ট হচ্ছে একটা মেসেনকাইমাল টিস্যু, আর হেপাটিক প্যারেনকাইমা হচ্ছে একটা এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল যে জাংশনটা, এই জায়গাটাতে যখন আমরা ইনফ্লামেশন দেখি, তখন আমরা এটাকে বলি ইন্টারফেস হেপাটাইটিস। অনেক সময় অ্যাকুট ভাইরাল ইনফেকশনে আমরা এই যে সেল ডেথ হচ্ছে, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হচ্ছে, সেই অ্যাপোপ্টোটিক সেলগুলোকে আমরা অ্যাসিডোফিল বডি হিসেবে দেখতে পারি। তাহলে এটা হচ্ছে যে বিভিন্ন রকম ইনফেকশাস এবং ইনজুরিয়াস এজেন্টের কারণে লিভার ড্যামেজের প্যাটার্নটা। তো এখন আসি যে ভাইরাস ইনফেক্টেড ভাইরাল হেপাটাইটিসের কি কি প্যাটার্ন বা কি কি স্পেকট্রাম আমরা সাধারণত পেশেন্টদের মধ্যে পেয়ে থাকি। কিছু পেশেন্ট থাকতে পারে ক্যারিয়ার স্টেট, যেটা আমি আগেই বলেছি, সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পিপলই ক্যারিয়ার হতে পারে, এবং এই ক্যারিয়ার দু রকমের। আমি এটাও বলেছি যে কিছু ক্যারিয়ার থাকে যারা কোনো সিমটম থাকে না, কিন্তু শুধু ভাইরাসটা ক্যারি করে, আর কিছু ক্যারিয়ার থাকে যাদের সিরামে আমরা সারফেস অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পজিটিভ পাই, এবং আমরা যদি লিভার বায়োপসি করি তাহলে মাইল্ড নেক্রো ইনফ্লামেশন পেতে পারি, কিন্তু পেশেন্টের কোনো সিমটম থাকে না, যেটাকে আমরা ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার বা হেলদি ক্যারিয়ার হিসেবে অভিহিত করে থাকি। ভাইরাল হেপাটাইটিস যেমন হেপাটাইটিস ই ভাইরাস এবং এ ভাইরাস কখনো কখনো কিছু কিছু পেশেন্টদের অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে, যেটা কিনা ক্লিনিক্যালি ফিভার এবং জন্ডিস হিসেবে আমরা ম্যানিফেস্টেশন হয়। তো ক্রনিক হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস সি ভাইরাসের একটা ইউনিক ফিচার।
তো ক্রনিক হেপাটাইটিসকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস এবং ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। যখন নেক্রো ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি অফ হেপাটোসাইট এটা খুব অল্প পরিমাণে থাকে, তখন আমরা এটাকে বলতে পারি ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস। কিন্তু যখন সিভিয়ার নেক্রো ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, ইনফ্ল্যামেশন, নেক্রোসিস এবং ফাইব্রোসিস সব কন্টিনিউ হচ্ছে, তখন আমরা এটাকে বলি ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। তো অনেক সময় অ্যাকুইট ভাইরাল ইনফেকশনে ফালমিনেন্ট হেপাটাইটিস হয়ে আমরা ম্যাসিভ নেক্রোসিস দেখতে পারি। আর ক্রনিক হেপাটাইটিস থেকে যখন অনেকদিন যাবত ফাইব্রোসিস, হেপাটাইটিস নেক্রোসিস থেকে ফাইব্রোসিস হচ্ছে এবং পরবর্তীতে ডিজেনারেটিভ নোডিউল ফর্মেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি সিরোসিস। এবং ভাইরাল হেপাটাইটিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, এই দুটা ইম্পর্টেন্ট পজিটিভ এজেন্টস ফর হেপাটোসেলুলার কার্সিনোমা ইন ওয়ার্ল্ড। তো এখন আসি আমরা যে হিস্টোমরফোলজিতে আমরা কি কি চেঞ্জ দেখতে পাবো অ্যাকুট হেপাটাইটিস এবং ক্রনিক হেপাটাইটিস। তো অ্যাকুট হেপাটাইটিসে আমরা সাধারণত বলতে পারি যে এটা হচ্ছে লোবিউলার হেপাটাইটিস। এখানে আমরা যে লিভারের যে লোবিউলটা আমি গত ক্লাসে হিস্টোলজিটা দেখিয়েছিলাম, তো সেই লোবিউলটা কিভাবে তৈরি, যে সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন এবং 6টা কর্নারে থাকে পোর্টাল ট্র্যাক্ট, যার ভিতরে থাকে পোর্টাল ট্রায়াড, অর্থাৎ পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট। এখানে কিছু লিম্ফ্যাটিক্সও পাওয়া যায়। তো এখন এই সেন্ট্রাল ভেইন থেকে রেডিয়েটিং ম্যানারে হেপাটোসাইট গুলো পাশাপাশি সাজানো থাকে, যেটাকে আমরা বলতে পারি হেপাটিক প্লেট। সাধারণত 1 to 2 সেল থিক থাকে এবং এই হেপাটিক প্লেটের সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে রেটিকুলিন ফাইবার। আর এই দুটা হেপাটিক যে প্লেট গুলো, তার পাশেই থাকে হেপাটিক সাইনোসয়েডস। হেপাটিক সাইনোসয়েডস কি হচ্ছে, এটা হচ্ছে একটা ফেনেস্ট্রেটেড ব্লাড ভেসেল। তো ব্লাড কি করে হেপাটিক আর্টারির মাধ্যমে এবং পোর্টাল ভেইনের মাধ্যমে ব্লাড লিভারে ঢুকে। পোর্টাল ভেইন আসে জিআইটি থেকে ব্লাড নিয়ে, আর হেপাটিক আর্টারি অন্যান্য এরিয়া থেকে ব্লাড নিয়ে পোর্টাল ট্র্যাক্টের মাধ্যমে লিভারে ঢুকে তারা হেপাটিক সাইনোসয়েডে তারা একসাথে মিশে ব্লাডটাকে সেন্ট্রাল ভেইনে তারা ড্রেন করে। সেন্ট্রাল ভেইন থেকে ব্লাডটা তখন হেপাটিক ভেইন মাধ্যমে ইনফিরিয়র ভেনা কাভাতে চলে যায়। তো এই যে লিভারের যে লোবিউল, আমরা ক্লাসিক হেপাটিক লোবিউলটা বলেছি, তো এই লোবিউলার আর্কিটেকচারটা সাধারণত হেপাটাইটিস বা বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস ইনফেকশন হলে লোবিউলার আর্কিটেকচারটা লস হয়, তো যেটাকে আমরা বলি লোবিউলার ডিসঅ্যারে। এবং লোবিউলার ভিতরে আমরা যখন ইনফ্লামেশন দেখি, তো আমরা বলতে পারি এটাকে লোবিউলার হেপাটাইটিস। তো আমরা লোবিউলার ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্টাল ট্র্যাক্ট এবং এখানে একটা সেন্ট্রাল ভেইন। তো অ্যাকুট হেপাটাইটিস যখন হয়, তখন আমরা অ্যাকিউট সেলুলার যে অ্যাকিউট সেলুলার ইনজুরি হলে যে অ্যাকিউট চেঞ্জগুলো হয়, সেগুলো যেমন হাইড্রোপিক ডিজেনারেশন অফ হেপাটোসাইট, যেটাকে আমরা বলি বেলুনিং ডিজেনারেশন হতে পারে, এবং অ্যাপোপ্টোটিক হেপাটোসাইট, যেটাকে আমরা অ্যাসিডোফিল বডি হিসেবে পেতে পারি। এবং যেখানে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হচ্ছে, সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে আশেপাশে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হচ্ছে এবং ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হচ্ছে। অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসে আমরা কোলেস্টাসিস থেকে আমরা পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে। আর অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি, যে মাইল্ড পোর্টাল ট্র্যাক্ট ইনফ্লামেশন, এবং এখানে সাধারণত অ্যাকুট ইনফ্লামেটরি সেলের বদলে আমরা লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফ্লামেশনটাই আমরা বেশি দেখে থাকি। ইন কন্ট্রাস্ট টু অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিসে যেহেতু এই হেপাটাইটিসটা অনেক দিন যাবত চলতে থাকে, অ্যাটলিস্ট মোর দেন 6 মান্থস ইনফেকশনটা চলতে থাকে, তো এখানে আমরা একটু অন্যরকম ফাইন্ডিংস পাবো। এখানে আমরা পোর্টাল ট্র্যাক্টে ইনফ্লামেশন বেশি পাবো, বিশেষ করে লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফিলট্রেট হবে, এবং পোর্টাল ট্র্যাক্ট থেকে এই ইনফ্লামেটরি সেলগুলো এক্সটেন্ড করবে পোর্টাল হেপাটিক লোবিউলের ভিতরের দিকে। অর্থাৎ যখন এই পোর্টাল ট্র্যাক্টের স্ট্রাকচার এবং প্যারেনকাইমাল এই দুটোর মাঝখানে জাংশনে, অর্থাৎ এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল টিস্যুর জাংশনে যখন ইনফ্লামেশনটা থাকে, তখন আমরা এটাকে বলি ইন্টারফেস হেপাটাইটিস। তাহলে পোর্টাল ট্র্যাক্ট ইনফ্লামেশন এবং ইন্টারফেস হেপাটাইটিস, এগুলা হচ্ছে সাধারণত ক্রনিক হেপাটাইটিসে বেশি পাওয়া যায়। তারপরে আমরা বলেছি যে অনেকদিন যাবত এখানে হেপাটোসাইট ইনজুরি হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে, তো পরবর্তীতে সেখানে উন্ড রিপেয়ারের মতোই এখানে ফাইব্রোসিস হচ্ছে। তাহলে এখানে পোর্টাল ট্র্যাক্ট থেকে সেন্ট্রাল ভেইন পর্যন্ত একটা ব্রিজিং প্রথমে ব্রিজিং নেক্রোসিস থাকবে, পরবর্তীতে নেক্রোটিক এরিয়াতে ফাইব্রোসিস হয়ে ব্রিজিং ফাইব্রোসিস হবে। তারপরে আমরা এখানে কিছু ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল আমরা লোবিউলে পেতে পারি, তবে অ্যাকিউটে সবচেয়ে বেশি লোবিউলার ইনফ্লামেশন হয়, ক্রনিকে লোবিউলার ইনফ্লামেশনের চাইতে পোর্টাল ট্র্যাক্টে ইনফ্লামেশনটাই বেশি থাকে।
তো যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়, এবং আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাস লিভার সেলকে ইনফেক্ট করে এবং সেটা সিরামেও পাওয়া যায়, তো লিভার সেলের ভিতরে আমরা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা আমরা ইমিউনোস্টেন করে ডিটেক্ট করতে পারি। যা আর আরেকটা মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে কি, যে যেই সেলের ভিতরে হেপাটাইটিস বি ভাইরাসটা ঢুকে, তো সেটা সাধারণত গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দেখা যায় হেপাটোসাইটটা, যেটা আমি একটু পরে স্লাইড দেখাচ্ছি। আর যদি হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড হেপাটোসাইট, এটা সাধারণত স্টিয়াটোসিসটা বেশি দেখা যায়। তো এখন আসি, আমি একটু সামারি বললাম যে অ্যাকুট হেপাটাইটিস এবং ক্রনিক হেপাটাইটিসে আমরা কি কি ধরনের মরফোলজিক্যাল প্যাটার্ন পেয়ে থাকি। তো অ্যাকুট হেপাটাইটিসে যদি আমরা বলি যে হেপাটোসাইট গুলো সোয়েলিং হবে, এখানে আমরা যেটাকে বলি ব্যালুনিং ডিজেনারেশন। তো কিভাবে হেপাটোসাইট সোয়েলিং হয়, কিভাবে নেক্রোসিস হয়, এই মেকানিজমটা আমি গত ক্লাসে বলেছি। তো আবার কিছু কিছু সেল সোয়েলিং হয়ে মেমব্রেন রাপচার করে পরবর্তীতে নেক্রোসিস হয়ে যায়। আর কিছু হেপাটোসাইট কি হয় যে শ্রিঙ্ক করে এবং পরবর্তীতে এগুলা অ্যাপোপ্টোটিক ডেথ হয়, তো যেগুলো আমরা অ্যাসিডোফিল বডি হিসেবে পেয়ে থাকি। প্রথমে স্পটি নেক্রোসিস থাকে, যেটাকে আমরা বলি পিসমিল নেক্রোসিস, এবং পরবর্তীতে এই নেক্রোসিসটা পোর্টাল ট্র্যাক্ট এবং সেন্ট্রাল ভেনকে কানেক্ট করে, যেটাকে আমরা বলতে পারি ব্রিজিং নেক্রোসিস। এবং পুরো অ্যাসিনাই জুড়ে যখন নেক্রোসিস থাকে আমরা সেটাকে বলি প্যান অ্যাসিনার নেক্রোসিস। পুরো লোবিউল জুড়ে আমরা ইনফ্লামেশন পেতে পারি, এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিম্ফো প্লাজমোসাইটিক ইনফিলট্রেট এবং ম্যাক্রোফেজ পেয়ে থাকি। যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়, আমরা গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট পাবো, আর হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড হলে আমরা মাইল্ড ফ্যাটি চেঞ্জ পাবো। তো এখানে আমি মরফোলজিক্যাল অর্থাৎ একটা লিভার গ্রসলি কেমন দেখা যায় অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসে সেটা দেখাচ্ছি। যে লিভারে এখানে আমরা প্যাচি হেমোরেজ দেখতে পাচ্ছি, এবং লিভারের কালারটাও ট্যান কালার হয়ে গেছে, নর্মাল ট্যান কালার থেকে এটা ফেড কালার হয়ে গেছে। যখন ফালমিনেন্ট হেপাটাইটিস বা অ্যাকিউট লিভার ফেলিউর হয়, তখন লিভারটা পুরোটাই শ্রিঙ্ক করে যায়, যেহেতু এখানে ম্যাসিভ একটা নেক্রোসিস হয়। এখন আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে একটা হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলেছি গত ক্লাসে, আমি একটা হেপাটিক লোবিউলের যে নর্মাল হিস্টোলজি দেখিয়েছি, যে সেন্টারে সেন্ট্রাল ভেইন এবং 6 কর্নারে পোর্টাল ট্র্যাক্ট থাকে। তো আমার মনে হয় সবার কাছে ওই ছবিটা সবার মাথায় আছে। তো তার সাথে কম্পেয়ার করে, তো যারা সাধারণত যারা হিস্টোলজি যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি, যে ওই ছবিটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল লোবিউলার আর্কিটেকচার লস্ট, অর্থাৎ যে সেন্ট্রাল ভেইন থেকে রেডিয়েটিং ম্যানারে হেপাটোসাইট গুলো কর্ড লাইক একটা প্লেট তৈরি করে রেডিয়েটিং ম্যানারে সাজানো থাকে, সেই আর্কিটেকচারটা এখানে টোটালি লস হয়ে গেছে। হেপাটোসাইট গুলো এখানে কোনোটা সোয়েলিং হচ্ছে, কোনোটা নেক্রোসিস হচ্ছে, এবং আমরা অ্যাপোপ্টোটিক হেপাটোসাইলও পেয়ে থাকি, এবং প্রচুর পরিমাণে আমরা লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফিলট্রেট এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অ্যাকুট হেপাটাইটিসকে আমরা এক কথায় বলতে গেলে যেটা বলতে পারি সেটা হচ্ছে টোটাল লোবিউলার ডিসঅ্যারে। তো এখানে আমরা এই যে অনেকগুলো হেপাটোসাইট এখানে সোয়েলিং হয়ে আছে, ব্যালুনিং ডিজেনারেশন আছে, এবং এখানে কিছু হেপাটোসাইট নেক্রোসিস দেখা যাচ্ছে, এবং তার মধ্যে এই হেপাটোসাইটটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রিঙ্ক করেছে এবং মোর ইসোনোফিলিক দেন অ্যানাদার হেপাটোসাইট। তো এটাকে আমরা বলতে পারি অ্যাসিডোফিল বডি, যেটা ইয়েলো ফিভার পেশেন্টদের ক্ষেত্রে যেটা বলা হয় কাউন্সিলমেন্ট বডি, এবং যেটা অ্যাকিউট হেপাটাইটিসে আমরা সাধারণত পেয়ে থাকি। এখানে আমরা আবারও অ্যাসিডোফিল বডি দেখতে পাচ্ছি, কিন্তু এর চারপাশে কোনো ইনফ্লামেটরি সেল নাই, যেজন্য বলা হচ্ছে নেকেড অ্যাসিডোফিল বডি উইদাউট সারাউন্ডিং লিম্ফোসাইটিক ইনফিলট্রেট। এখানে আমরা ম্যাসিভ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে ম্যাসিভ একটা নেক্রোসিস, এখানে নেক্রোসিস সেলগুলো আমরা খুব ভালো করে বুঝতে পারছি আশা করি, যে পিকনোটিক ক্যারিওলাইসিস ক্যারিওরেক্সিস এবং ক্যারিওলাইজড হওয়া যে নিউক্লিয়াসটা আমরা জানি, যে নেক্রোসিস আমরা চিনব কিভাবে, যে নিউক্লিয়াসটা প্রথমে পিকনোসিস হবে, পরে ক্যারিওরেক্সিস হবে, এবং পরবর্তীতে ক্যারিওলাইসিস হয়ে যাবে। তো এই যে পিকনোটিক নিউক্লিয়াস গুলো দেখে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে একটা ম্যাসিভ, এখানে একটা নেক্রোসিস হয়েছে, এবং টোটাল লোবিউলার আর্কিটেকচারটা এখানে ডিস্টর্ট হয়ে গেছে। এটাকে আমরা কনফ্লুয়েন্ট নেক্রোসিসও বলতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা লিভার লোবিউল দেখতে পাচ্ছি, যেখানে আমরা এই যে নেক্রোটিক সেলগুলো এখান থেকে নেক্রোটিক সেলগুলো একটা ব্রিজের আকারে এখানে দেখা যাচ্ছে।
পোর্টাল ট্র্যাক থেকে একটা পোর্টাল ট্র্যাক থেকে আরেকটা পোর্টাল ট্র্যাক অথবা সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক পর্যন্ত এই যে নেক্রোটিক সেলগুলো যেগুলো আমরা পিকনোটিক নিউক্লিয়াসের মাধ্যমে নেক্রোসিসটা আইডেন্টিফাই করতে পারছি, তো এটা একটা ব্রিজ ফর্ম করেছে। এবং ব্রিজিং নেক্রোসিস হচ্ছে কি, যে যদি অ্যাকুইট ভাইরাল ইনফেকশনটা কিছুদিন ধরে কন্টিনিউ করতে পারে তখন এই ব্রিজটা তৈরি হতে পারে। তো এখানেও আমরা ব্রিজিং নেক্রোসিস দেখতে পাচ্ছি, এবং যে হেপাটোসাইটের যে সাপোর্টিং স্ট্রাকচার যেটাকে আমরা বলা হয় রেটিকুলিন ফাইবার দিয়ে এটা সাপোর্টে থাকে, তো রেটিকুলিন স্টেইনে আমরা রেটিকুলিন ফাইবারটা যে ডিস্টর্টেড হয়ে গেছে সেটা আমরা এখানে বুঝতে পারছি। এখানে আমরা অ্যাকুইট ভাইরাল ইনফেকশনে আমি বলেছি যে লোবিউলার ইনফ্ল্যামেশন হয়। এখানে এটা হচ্ছে একটা সেন্ট্রাল ভেইন এবং তার চারদিকে যে নর্মাল আর্কিটেকচারে যে হেপাটোসাইট প্লেটটা সেটা এখানে দেখা যাচ্ছে না, হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং কিছু এখানে ব্যালুনিং ডিজেনারেশন আছে এবং নেক্রোসিস এবং টোটাল লোবিউলার ইনফ্ল্যামেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকুট হেপাটাইটিসে কখনো কখনো সেলগুলো কোয়ালিস করে হেপাটোসাইটগুলো কোয়ালিস করে জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে। এখানে আমরা একটা জায়ান্ট সেল দেখতে পাচ্ছি। অ্যাকুট হেপাটাইটিসে সাধারণত বিলিরুবিন স্ট্যাসিস হতে পারে, পেশেন্ট জন্ডিস ডেভেলপ করে, তো সেখানে আমরা এই যে সেন্ট্রিলোবিউলার যে হেপাটোসাইটগুলো এখানে আমরা বিলিরুবিনের স্ট্যাসিস দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আগে বলেছি যে হেপাটাইটিস বি ভাইরাস যখন হেপাটোসাইটকে ইনফেক্ট করে তখন এর যে সারফেস অ্যান্টিজেনটা সে হেপাটাইটিসের ভিতরে হেপাটোসাইটের ভিতরে সে ঢুকে যায়। তো হেপাটোসাইটের ভিতরে যে এই যে সারফেস অ্যান্টিজেনটা যখন ঢুকে এবং হেপাটোসাইটের মধ্যে কিছু ইনজুরি করে তখন পুরো হেপাটোসাইটের যে নর্মাল যে আর্কিটেকচার সেটা লস হয়ে যায় এবং হেপাটোসাইটগুলো দেখতে অনেকটা গ্রাউন্ড গ্লাস বা ভাঙা কাঁচের টুকরার মতো দেখতে মনে হয়। তো যে এখানে আমরা এই যে প্রচুর গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট দেখতে পাচ্ছি যেটা একটা ইনডাইরেক্ট এভিডেন্স অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তো এটাকে আমরা কনফার্ম করার জন্য আমরা ইমিউনোপ্যারাক্সিডেজ স্টেইন করব। এই যে হেপাটোসাইট গুলোর ভিতরে যে গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট গুলো এর ভিতরে যে সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের উপস্থিতি প্রমাণ করছি আমরা ইমিউনোপ্যারাক্সিডেজ স্টেইনের মাধ্যমে। তারপরে আমরা হেপাটোসাইটের ভিতরে যে হেপাটাইটিস বি এর যে কোর অ্যান্টিজেনটা থাকে সেটাও আমরা ইমিউনোস্টেইনের মাধ্যমে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি। এখানে আমরা ভিক্টোরিয়া ব্লু আরেকটা স্পেশাল স্টেইন, এর মাধ্যমে আমরা যে গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট যে সেলগুলো এর ভিতরে আমরা হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেনটা আমরা কনফার্ম করতে পারি। হেপাটাইটিস ডি ভাইরাস আমি আগে বলেছি এটা একটা ডেল্টা ভাইরাস, এটা সাধারণত বি ভাইরাস ক্যারিয়ার যারা তাদেরকে ইনফেক্ট করে। তো হেপাটাইটিস ডি ভাইরাস ইনফেক্টেড হেপাটোসাইট গুলো সাধারণত দেখতে স্যান্ডেড নিউক্লিয়াই থাকে, স্যান্ডেড নিউক্লিয়ার অ্যাপিয়ারেন্স থাকে। এখানে আমরা সেই অ্যাপিয়ারেন্সটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আগেও বলেছি যে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে যেরকম সারফেস অ্যান্টিজেনটা আমরা গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট পাই, তো ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনে আমরা সাধারণত পোর্টাল ট্র্যাক্টে বা লোবিউলের ভিতরে আমরা মাইল্ড প্রচুর পরিমাণে আমরা লিম্ফোপ্লাজমোসাইটিক অ্যাগ্রিগেট দেখি। অনেক সময় এই লিম্ফয়েড অ্যাগ্রিগেট গুলো ফলিকল ফর্ম করে, তো যেটা কিনা একটা স্পেশাল ক্যারেক্টার অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। এখানে আমরা লিম্ফয়েড অ্যাগ্রিগেট দেখতে পাচ্ছি পোর্টাল ট্র্যাক্টে। হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনে অনেক সময় ম্যাক্রোভ্যাসিকুলার স্টেয়াটোসিস হয়, অর্থাৎ ফ্যাটি চেঞ্জ হয়, ফ্যাটি অ্যাকুমুলেশন হয় হেপাটোসাইটের ভিতরে, যেটা একটা সি ভাইরাস ইনফেকশনে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিসে আমরা জানি যে এটা কনফ্লুয়েন্ট বা ম্যাসিভ নেক্রোসিস হতে পারে এবং এই নেক্রোসিসটা সাধারণত আমরা সেন্ট্রাল ভেইনের পাশে যে হেপাটোসাইট গুলো যেগুলোকে সেন্ট্রিলোবুলার হেপাটোসাইট বলা হয় বা জোন 3 হেপাটোসাইট বলা হয়, তো এই এরিয়াতে আমরা একটা সেন্ট্রিলোবুলার নেক্রোসিস আমরা দেখতে পাচ্ছি। তো এখন আসি, আমরা আগেই বলেছিলাম যে ক্রনিক হেপাটাইটিস কখন হবে, যখন এই যে লোবিউলের ভিতরে নেক্রোসিস ইনফ্ল্যামেশন এই যে নেক্রো ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি গুলো যখন মোর দেন 6 মান্থস পারসিস্ট করবে এবং পেশেন্টের
সেরোলজিক্যালি অথবা বায়োকেমিক্যালি আমরা হেপাটাইটিস ভাইরাসের উপস্থিতি প্রমাণ পাবো, অর্থাৎ কখনো কোনো পেশেন্টের সারফেস অ্যান্টিজেন যদি 6 মাসের বেশি পজিটিভ থাকে, তো তখন আমরা বলতে পারবো যে পেশেন্টটা ক্রনিক হেপাটাইটিস। তো এই ক্রনিক হেপাটাইটিসের আবার দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। পারসিস্টেন্ট হেপাটাইটিস আমরা কখন বলবো? যখন দেখবো যে লিমিটেড পেরিপোর্টাল ইনফ্ল্যামেশন। আমি একটু আগে স্লাইডে অনেক পেরিপোর্টাল ইনফ্ল্যামেশনের ছবি দেখিয়েছি। তো মাইল্ড পেরিপোর্টাল ফাইব্রোসিস, হেপাটোসাইট নেক্রোসিস মিনিমাম থাকবে, লিভার ফাংশন টেস্ট পেশেন্টের নর্মাল থাকবে বা মাইল্ড চেঞ্জ থাকবে এবং সিরোসিস অনেক দেরি হবে, তখন আমরা বলতে পারি যে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস। আর যদি দেখি যে লোবিউলের ভিতরে হেপাটোসাইট হেপাটিক লোবিউলে এক্সটেন্সিভ ইনফ্লামেশন আছে, ফাইব্রোসিস আছে এবং হেপাটোসাইটের নেক্রোসিস আছে, লিভার ফাংশন টেস্ট পেশেন্টের অ্যাবনর্মাল আছে এবং পেশেন্ট আর্লি সিরোসিস বা আদার কমপ্লিকেশন যেমন অ্যাকুট হেপাটিক ফেলিওর ডেভেলপ করছে, তখন আমরা এটাকে বলবো ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। তো আমরা হিস্টোলজিক্যালি ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে আমরা লিভার বায়োপসি টিস্যুতে আমরা ম্যাসিভ মানে নেক্রোসিস এবং ইনফ্ল্যামেশন দেখতে পাচ্ছি, টোটাল আর্কিটেকচারাল লস অফ হেপাটিক লোবিউল এবং রিজেনারেটিভ হেপাটোসাইট, তার সাথে প্রচুর পরিমাণে আমরা নেক্রোসিস এবং ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা হিস্টোলজিক্যালি ডায়াগনোসিস করতে পারি ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হিসেবে। এখানে আমরা নেক্রোসিস এবং ইনফ্ল্যামেশন এই দুটো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পারসিস্টেন্ট হেপাটাইটিস আমি বলেছি যে মাইল্ড ইনফ্ল্যামেশন এবং মাইল্ড ফাইব্রোসিস থাকবে। এখানে আমরা একটা মাইল্ড লোবিউলের ভিতরে একটা মাইল্ড ইনফ্ল্যামেটরি এরিয়া দেখতে পাচ্ছি, কিন্তু বাকি অন্যান্যগুলো নর্মাল। তো সেজন্য আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস হিসেবে। তো এই যে ক্রনিক হেপাটাইটিসে আমরা যে নেক্রোসিস, ফাইব্রোসিস, ইনফ্ল্যামেশন এবং পরবর্তীতে সিরোসিস ডেভেলপ করছে, এই যে কন্ডিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলোকে আমরা পেশেন্টকে ম্যানেজ করতে গেলে আমাদেরকে এগুলো গ্রেডিং এবং স্টেজিং করতে হয়। তো এই গ্রেডিং স্টেজিং অফ ক্রনিক হেপাটাইটিস, এটার জন্য আমরা যে ইন্ডেক্সটা ব্যবহার করি সেটা হচ্ছে হেপাটাইটিস অ্যাক্টিভিটি ইন্ডেক্স। অর্থাৎ ক্রনিক হেপাটাইটিসে এই যে নেক্রো ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিগুলো, এগুলোকে আমরা মাইল্ড, মডারেট বা সিভিয়ার কোন ফর্মে আছে, পরবর্তীতে আমরা পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করব সেটা দেখার জন্য আমরা এই হেপাটাইটিস অ্যাক্টিভিটি ইন্ডেক্সটা আমরা সাধারণত ব্যবহার করি। তো এই ইন্ডেক্সে আমরা কি কি পয়েন্টস গুলো দেখি? আমরা লিভার বায়োপসি টিস্যুতে ইন্টারফেস হেপাটাইটিস, আমি আগেই বলেছি যে জাংশন অফ দ্য এপিথেলিয়াল টিস্যু এবং মেসেনকাইমাল টিস্যু, ওখানে যদি ইনফ্ল্যামেশন থাকে সেটাকে আমরা বলি ইন্টারফেস হেপাটাইটিস দেখতে পারি, অথবা পিসমিল বা স্পটি নেক্রোসিস দেখতে পারি, এবং এগুলোকে আমরা গ্রেড করেছি 0 থেকে 4 পর্যন্ত। আমরা যদি জোন 3 নেক্রোসিস বা সেন্টিলোবুলার এরিয়াতে নেক্রোসিস, যেটাকে আমরা কনফ্লুয়েন্ট নেক্রোসিস দেখি, সেটা ফোকাল বা জোন 3 হতে পারে, সেটাকেও আমরা 0 থেকে 6 পর্যন্ত আমরা গ্রেড করব। তারপরে আমরা স্পটি নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস এবং ফোকাল ইনফ্ল্যামেশন, এগুলোকেও আমরা 0 থেকে 4 পর্যন্ত গ্রেড করব। তারপরে আমরা পোর্টাল ইনফ্ল্যামেশন দেখব, সেটাকেও আমরা 0 থেকে 4 পর্যন্ত গ্রেড করব। তো এই যে আমরা এই গ্রেডিং সিস্টেমের মাধ্যমে আমরা যে ক্রনিক হেপাটাইটিসের পেশেন্টটা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসে আছে নাকি ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস আছে, পেশেন্ট কি সিরোসিসের দিকে যাচ্ছে কিনা, বা পেশেন্টের আমরা কিভাবে ম্যানেজ করব, তো সেটাকে আমরা জানার জন্য এই হেপাটাইটিস অ্যাক্টিভিটি ইন্ডেক্সটা আমাদেরকে খুবই হেল্প করে। তো এটাকে আমরা আশা করছি যে আমরা এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা পেশেন্টকে ম্যানেজ করতে পারবো। তো আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে আমি যা বললাম সেটা হচ্ছে যে ভাইরাল হেপাটাইটিসে কিভাবে ভাইরাসের মোড অফ ট্রান্সমিশন এবং ভাইরাসের যে সেরোলজিক্যাল ডায়াগনোসিস গুলো আমি বলেছি, এবং এই অ্যাকর্ডিং টু সেরোলজিক্যাল এভিডেন্স পেশেন্টের যে হেপাটোসেলুলার ইনজুরি গুলো কিভাবে হয়, এবং হেপাটোসেলুলার ইনজুরি যে হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন গুলো আমি স্লাইডের মাধ্যমে দেখিয়েছি, এবং এর গ্রেডিং স্টেজিংটা যে হাই ইন্ডেক্সের মাধ্যমে আমরা গ্রেডিং স্টেজিং করতে পারি ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের, এগুলো আমি দেখেছি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি ফ্যাটি লিভার অর্থাৎ অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই দুটো ডিজিজ নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আনসার করব। তো আমি সবার শেষে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকে যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করছে, যে ডক্টরস লিস্ট ইউটিউব চ্যানেল, এখানে কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল লেকচার আছে, তো সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। তো আজকে আলোচনা শেষ করি। আল্লাহ হাফেজ।